চলুন আজ আমরা ডুব দিই রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত কবিতা আন্দ্রেয়া দেল সার্তোর জগতে। এই আলোচনায় আমরা একজন ত্রুটিহীন চিত্রকরের মনের ভেতরে দ্বন্দ্বটা বোঝার চেষ্টা করব। ভাবুন তো, একজন মানুষ যিনি নিখুঁত ছবি আঁকতে পারেন, তিনি নিজেকে একজন ব্যর্থ শিল্পী মনে করছেন। চলুন এই অদ্ভুত ধাঁধার জট খোলা যাক। আচ্ছা, এই আন্দ্রেয়া দেল সার্তো কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নন। তিনি ছিলেন রেনেসাস যুগের একজন সত্যিকারের ইতালীয় চিত্রকর, আর তার টেকনিক এতটাই নিখুঁত ছিল যে লোকে তাকে ডাকত ত্রুটিহীন চিত্রকর বলে। মানে তার তুলির এক আছড়েও কোনো ভুল খুঁজে পাওয়া যেত না। কিন্তু মজার ব্যাপার হলো, যেটা সবার কাছে ছিল প্রশংসার, সেটাই ছিল আন্দ্রিয়ার কাছে হতাশার। তার নিজের কথাতেই শুনুন, সব কিছুই রূপলি, ধূসর, শান্ত আর নিখুঁত আমার শিল্পে। আর এটাই তো সবচেয়ে খারাপ, তার কাছে এই নিখুঁত কৌশল কোনো আশীর্বাদ ছিল না, ছিল এক অভিশাপ, কারণ তার শিল্পে কোনো প্রাণ ছিল না। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? একজন শিল্পী, যার হাতে এমন জাদু, যার কাজে কোনো খুঁত নেই, তিনি কেন নিজেকে এতটা ব্যর্থ মনে করতেন? তারই গভীর দুঃখের পেছনে আসল কারণটা কি ছিল? আন্দ্রেয়ার এই হতাশার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল, আর এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল তার আত্মহীন শিল্প। তার কাজে কৌশল ছিল, কিন্তু আবেগ ছিল না। কবিতাটা বোঝার আগে এর ধরনটা একটু জেনে নেওয়া দরকার। এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। মানে সহজ কথায়, একজন চরিত্র কথা বলে যাবে, আর তার সামনে থাকা অন্যজন, এই ক্ষেত্রে তার স্ত্রী লুক্রেশিয়া, সে চুপ করে শুনবে। আর এই কথার মধ্যে দিয়েই আন্দ্রেয়া তার মনের সব দুঃখ, হতাশা আর গোপন কথাগুলো প্রকাশ করে ফেলে। দেখুন, আন্দ্রেয়ার এই দুঃখটা আরও ভালোভাবে বোঝা যায় যখন আমরা তাকে তার সময়ের অন্য শিল্পীদের পাশে রাখি। একদিকে আন্দ্রেয়া, যার কাজ টেকনিক্যালি নিখুঁত কিন্তু আত্মাহীন, তাই সে নিজেকে একজন কারিগর ভাবত, শিল্পী নয়। আর অন্যদিকে রাফায়েলের মতো শিল্পীরা, তাদের কাজে হয়তো ছোটখাটো ভুল থাকত, কিন্তু তাদের শিল্প ছিল একেবারে জীবন্ত, প্রাণে ভরপুর। তারাই ছিলেন সত্যিকারের শিল্পী। আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? আন্দ্রেয়া কিন্তু নিজের এই ক্ষমতা নিয়ে বেশ গর্বিতও ছিল। সে বলে, আমি তাই করি যা অনেকেই সারা জীবন ধরে স্বপ্ন দেখে। স্বপ্ন, চেষ্টা করে, কষ্ট করে এবং করতে ব্যর্থ হয়। মানে ভাবুন একবার, যে কাজটা অন্যরা সারা জীবন চেষ্টা করেও পারে না, সেটা সে অনায়াসে করে ফেলত। আর ঠিক এই কারণেই তার দুঃখটা আরও বেশি ছিল। এত ক্ষমতা, কিন্তু মহত্ব নেই। এবার আসা যাক দ্বিতীয় কারণটায়, আর এটা সম্ভবত তার জীবনের সবচেয়ে বড় প্রভাব। তার স্ত্রী লুক্রেশিয়ার সাথে তার জটিল এবং বলা যেতে পারে বিধ্বংসী সম্পর্ক। তো কে এই লুক্রেশিয়া? সে ছিল আন্দ্রেয়ার স্ত্রী, আর তার বেশিরভাগ ছবির মডেলও। আন্দ্রেয়া তাকে গভীরভাবে ভালোবাসত, তার সৌন্দর্যকে বলতো সর্পিল সৌন্দর্য। কিন্তু সমস্যাটা হল, লুক্রেশিয়া ছিল ভয়ঙ্কর স্বার্থপর। সে আন্দ্রেয়ার শিল্প, তার আবেগ, এসব কিছুই বুঝত না। তার কাছে ছবি আঁকা মানে শুধু টাকা রোজগার। এমনকি কবিতায় এমনও ইঙ্গিত আছে যে তার একজন প্রেমিক ছিল, যাকে সে সবার সামনে কাজিন বলে পরিচয় দিত। আন্দ্রেয়া লুক্রেশিয়ার রূপে একেবারে মুগ্ধ ছিল। তার নিজের কথাতেই শোনা যাক, সে তার নিখুঁত কপাল, নিখুঁত চোখ আর নিখুঁতের চেয়েও নিখুঁত ঠোঁটের প্রশংসা করছে। তার স্ত্রীর কণ্ঠস্বর যেন তার আত্মার কাছে পৌঁছাত। এই কথাগুলো থেকে তার গভীর ভালোবাসাটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু এই মুগ্ধতার ঠিক পরে বেরিয়ে আসে তার আসল হতাশাটা। সে আফসোস করে বলে, যদি তুমি সাথে একটা মনও নিয়ে আসতে। কিছু নারী তো আনে। এই একটা লাইনেই সে বুঝিয়ে দেয় যে লুক্রেশিয়ার মানসিক সমর্থনের অভাবটাই তার ব্যর্থতার একটা বড় কারণ। আন্দ্রেয়ার জীবনের একটা হোয়াট ইফ মোমেন্ট ছিল। একটা সময়ে যখন সবকিছু হয়তো অন্যরকম হতে পারত, আর সেই সময়টা সে কাটিয়েছিল ফ্রান্সে। চলুন সেই অধ্যায়টা একটু দেখি। একসময় ফ্রান্সের রাজার দরবারে কাজ করার সময়টা ছিল আন্দ্রেয়ার জীবনের সোনালি সময়, তার রাজকীয় দিন। তার শিল্প তখন সাফল্যের শিখরে। কিন্তু লুক্রেশিয়ার কথায় সে ইতালিতে ফিরে আসে। শুধু তাই না, শিল্পের জন্য রাজার দেওয়া টাকাও সে আত্মসাৎ করে। আর ঠিক ওই মুহূর্তেই যেন তার ভেতরের শিল্পীটা মরে গেল। তার সব উচ্চাকাঙ্ক্ষা শেষ। এখন সে নিজেকে বলে দুর্বল চোখের বাদুর, যে আলোর মুখোমুখি হতে ভয় পায়। কবিতার একেবারে শেষে এসে আমরা দেখি আন্দ্রেয়া তার জীবন,
তার সিদ্ধান্ত আর তার ভাগ্যকে কিভাবে গ্রহণ করছে। কবিতার শেষ দৃশ্যটা খুব করুণ। সন্ধ্যা নেমে এসেছে, আর ঠিক তখনই বাইরে থেকে লুক্রেশিয়ার সে কাজিন শীষ দিচ্ছে। জুয়ায় হেরেছে সে, টাকা দরকার। অ্যান্দ্রেয়া এক মুহূর্তে বুঝে যায় লুক্রেশিয়া এবার তাকে ছেড়ে চলে যাবে। এই চরম মুহূর্তে এসে অ্যান্দ্রিয়া কিন্তু ভেঙে পড়ে না। সে খুব শান্তভাবে, একটা বিষণ্ণতার সাথে নিজের ভাগ্যকে মেনে নেয়। সে তার ছবি বিক্রি করে প্রেমিকের দেনা শোধ করতেও রাজি হয়ে যায়। আর কি বলে জানেন? বলে তার কোনো আফসোস নেই, কারণ লুক্রেশিয়াকে পাওয়াটা ছিল তার নিজেরই সিদ্ধান্ত। তার শেষ আশ্রয় এখন একটাই, স্বর্গে হয়তো সে আর একটা সুযোগ পাবে এই স্বপ্ন। তার শেষ ভাবনাটা মন ছুঁয়ে যাওয়ার মতো। সে কল্পনা করছে স্বর্গে সে লিওনার্ডো, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলোর মতো মহান শিল্পীদের সাথে ছবি আঁকছে। আর তখন সে একটা জিনিস খেয়াল করে, ওই মহান শিল্পীদের কারও স্ত্রী ছিল না, কিন্তু তার ছিল লুক্রেশিয়া। ভালোবাসার জন্য এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ। আর এখানেই ব্রাউনিং আমাদের কবিতার সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী লাইনটা উপহার দেন। কিন্তু মানুষের নাগালের বাইরে যাওয়া উচিত, নইলে স্বর্গের প্রয়োজন কি? এই লাইনটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে, তাই না? উচ্চাকাঙ্ক্ষা, ব্যর্থতা, মহত্ব, এগুলোর আসল মানে কি? একজন নিখুঁত কারিগর কি একজন অসম্পূর্ণ স্বপ্নদর্শীর চেয়ে বড়? এই প্রশ্নটাই হয়তো কবিতাটি আমাদের জন্য রেখে যায়।